Okay, so we did summarize the chapter 2, forces and shape. We discussed the type of forces and the relationship with shape with the force. আমরা হুকস ল ডিসকাস করেছি, আমরা extension of a rubber band discuss করেছি. Today is time to discuss the end of chapter questions of chapter 2. So let's start question number 1. Name the force that causes the object to fall towards the earth. একটু আগে তোমরা বললা, that is gravitational force. Correct? Tick mark. Number B, make a ball rolled across the level ground eventually stop. একটা বল রোল করতেছে এবং এটা রোল করতে করতে eventually থেমে যাবে, কিসের জন্য? ভেরি গুড, ফ্রিকশন ফোর্স। সো আমরা লিখবো ফ্রিকশন। ক্লিয়ার? নাম্বার সি, stops a car sinking into the road surface. একটা কারকে আমরা রোডের উপর পার্ক করে রেখে আসছি, রাইট? তোমরা গাড়ি নিয়ে আসছো, রোডের উপর রেখে কোচিং এ ঢুকছো, রাইট? ড্রাইভারকে ফোন দিলা, কই? ড্রাইভার বলতেছে আমি তো সিঙ্ক করতেছি। কোথায়? কোচিং এর সামনে। কেন সিঙ্ক করতেছেন? আর আপনি ফিজিক্স পড়েন নাই, রোডের উপর গাড়ি রেখে দিলে এটা সিঙ্ক করে, রাইট? যদি এটা হতো তখন আমরা বুঝতাম ও আচ্ছা সিঙ্ক করে, বাট উই সি they don't sink। তখন আমি কি বলবো যে আমাকে উল্টাপাল্টা ফিজিক্স বোঝা, রোডের উপর গাড়ি রাখলে সিঙ্ক করে। রোড তো এখানে একটা ফোর্স দেয় উপরের দিকে, যেটা সিঙ্ক করে না, নাম কি? নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এটা একটা রিঅ্যাকশন ফোর্স। অ্যাকশন ফোর্সটা কি? সে তার ওয়েটটা অ্যাপ্লাই করতেছে বা সে একটা ফোর্স এক্সার্ট করতেছে which is equal to the weight of the object। খেয়াল করবা এখানে একটা সূক্ষ্ম মারপ্যাচ আছে। মারপ্যাচ তো বুঝো, ট্রিক্স আছে। ট্রিক্সটা কোথায়? এখানে নিউটন থার্ড লকে আমরা যখন নেক্সট চ্যাপ্টারে ডিসকাস করব তখন আমরা লিংক করার চেষ্টা করব যে দুটো ফোর্স এখানে নিউটন থার্ড ল অনুযায়ী ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একটা ফোর্স আর একটা রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল, রাইট? সো কি কি এটা? weight of the object which is the gravitational pull, মনোযোগ দাও, লিখো না, gravitational pull of the earth on the object, of the earth on the object, এটা কি? weight force। weight of what? weight of the object itself। অবজেক্টটাও আর্থকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে কি করে? ইয়েস, গেট ইট, পুল করে। এটাকে আমরা কি বলতেছি? পুল অফ দি অবজেক্ট অন দি আর্থ। these two forces are Newton's third law pair। থার্ড ল পেয়ার মানে কি? এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমি একটা দেওয়ালে ঘুষি দিলাম, দেওয়াল আমাকে একটা উল্টা দিকে রিঅ্যাকশন ফোর্স দেবে, এটার জন্য আমিও ব্যথা পাবো। আমি দেওয়ালে ঘুষি দিচ্ছি, আমি অ্যাকচুয়ালি এই জন্য ব্যথা পাই না, আমি ব্যথা পাই বিকজ দেয়াল একটা রিঅ্যাকশন ফোর্স দিয়েছে আমাকে এটার জন্য। ঠিক তেমনি নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইজ নট দি পেয়ার অফ দি ওয়েট ফোর্স অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, বিকজ নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা এখানে ওয়েটের জন্য অ্যাকশন হিসেবে রিঅ্যাকশন হিসেবে আসতেছে না, রাদার ইট ইজ আ ফোর্স এক্সার্টিং অন দি সারফেস। সো ওয়েট অফ দ্য কার, এটা কি হচ্ছে? একটা ফোর্স হিসেবে যখন একটা সারফেসের উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে which is a downward force, ওই সারফেসটা তখন তাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিতেছে আপওয়ার্ড ডিরেকশন, এজন্য আমরা এটাকে বলতেছি রিঅ্যাকশন ফোর্স। নাও the second part is normal reaction force। why it is normal? because it acts perpendicularly to the surface। তার মানে আমি যদি একটা inclined surface নেই, এখানে যদি আমি একটা অবজেক্টকে রেখে দেই, then the normal reaction force is perpendicular from the surface। it's not perpendicular to the ground or vertical, right, or to the horizon, it's perpendicular to the সারফেস। যে সারফেসের উপর এটাকে রাখা হয়েছে এই সারফেস থেকে এটা পারপেন্ডিকুলার। ক্লিয়ার? দ্যাটস হোয়াই ইট ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো কেন একটা কার রোড সারফেসে সিঙ্ক করে না? বিকজ অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স, whether it's a moving car or it's a stationary car। Clear? Number 2, name two types of force that opposes motion: friction and air resistance, and আর কি লেখা যেতে পারে? ড্র্যাগ ফোর্স। ভেরি গুড। সো খেয়াল করেন, একটা অবজেক্ট একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করতেছে, তার মুভমেন্টটাকে স্লো ডাউন করবে কি? কে? ইন জেনারেল এয়ার রেজিস্ট্যান্স বা ফ্রিকশন বা ড্র্যাগ ফোর্স, এগুলো কি করে? আমাদের মোশনটাকে স্লো ডাউন করার চেষ্টা করে। এই জন্য আমরা যখন হাই স্পিডে বাইক ট্রাভেল করার চেষ্টা করি বা কার ট্রাভেল করার চেষ্টা করি, একটা সার্টেন স্পিড রিচ করার পর এটার ভেলোসিটি আর ইনক্রিজ করে না, এটা স্টেশনারি হয়ে যায়। ধরে আছি, আমি অ্যাক্সিলারেটর প্রেস করতেছি, বাট অ্যাকর্ডিং টু দি রেজাল্টেন্ট ফোর্স ইকুয়েশন F equals to ma, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, রাইট? অ্যাক্সিলারেশন তো হওয়ার কথা, কেন এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে না? অবজেক্টটা কেন টার্মিনাল ভেলোসিটিতে রিচ করে বা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রিচ করে? বিকজ সে যে ফরওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছে বাইকের থ্রুতে, দ্যাট ইজ ক্যান্সেলড আউট উইথ দি রেজিস্টিভ ফোর্স ইট ইজ এক্সপেরিয়েন্সিং, which is the air resistance। এই জন্য
তার ভেলোসিটি আর ইনক্রিজ করে না, সে একটা কনস্ট্যান্ট স্পিডে সামনের দিকে আগায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দুটো ফোর্স বা তিনটা ফোর্সের এখানে নাম শিখলাম, যে দুটো বা তিনটা ফোর্স মোশনকে অপোজ করে। আমরা বললাম এয়ার রেজিস্ট্যান্স, ড্র্যাগ ফোর্স, ফ্রিকশন। ক্লিয়ার? নাম্বার 3, the drawing shows, বই বের করেন বাবা। The drawing shows two tug of war teams. Each person in the red team is pulling with a force of 250 Newton. Each person in the blue team is pulling with a force of 200 Newton. What is the total force exerted by the blue team? কত? 1200 Newton. কেন? তারা 6 জন আছে, প্রত্যেকেই কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে? 200 Newton. Thereby the total force towards them is actually how much? 1200 Newton. 6 into 200. Clear? Next, what is the total force exerted by the red team? Red team এর এক একজন কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে? 250. কতজন এরা? 5 জন। The total force কত? 5 into 250, which is 1250. What is the resultant or unbalanced force on the rope? Answer is very good. So শুধু 50 নিউটন বললে কিন্তু আমরা এখানে 1 মার্ক বা 2 মার্ক পাবো, and we will lose 1 mark. কেন 1 মার্ক লুজ করব? Because last দিন আমরা বলেছিলাম, because of the direction we didn't mention. Force is a vector quantity. অবশ্যই এটার ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে ডিরেকশন মেনশন করতে হবে। So which way is the resultant force? Towards the red team. So 1250 minus 1200, which is 50 Newton. And যেহেতু 1250 minus 1200 লিখতেছি, মানে কি 1250 টাকে আমি পজিটিভ ধরে নিয়েছি। পজিটিভ মানে কি? Towards the red direction. So what is the negative direction? Towards the blue. So if I get a positive result, which is 50 Newton, that definitely means it is towards the red team. So I need to mention this is towards the red team. Clear? Okay. Which team will win? Red team. That's it. Clear, সবার? Number, Baba? 50 Newton towards the red team. কেন 50 নিউটন? খেয়াল করেন, আপনি যে রেড টি শার্ট পরে আছেন, আপনার সাথে আরো 4 জন ইনভিজিবল আছে, 4টা জিন, 5 জন মিলে টোটাল 250 করে 1250 নিউটন আপনারা ফোর্স অ্যাপ্লাই করছেন। আর ওই যে দেখা যায় নেভি ব্লু, ওর সাথে আরো 5টা জিন আছে, টোটাল 6 জনে 200 করে ফোর্স অ্যাপ্লাই করতেছে। এবার টাগ অফ ওয়ার টিম চলতেছে, রাইট? সো টোটাল ও ফোর্স অ্যাপ্লাই করতেছে, ও এবং ওর জিন টিম টোটাল কতগুলো? 1200 নিউটন। তুমি এবং তোমার জিন টিম টোটাল 1250 নিউটন। কে জিতবে? যে বেশি ফোর্স এক্সার্ট করবে সে জিতবে। তুমি অ্যাপ্লাই করছো 1250, ও এবং ওর টিম অ্যাপ্লাই করছে 1200, সো হু উইল উইন? ইউর টিম উইল উইন, রাইট? Why you will win? Because of you exert more force. How much is more? কতটুকু বেশি? 1250 minus 1200, which is 50 Newton. So what is the unbalanced force or resultant force? That is 50 Newton. Resultant force মানে কি? দুটো ফোর্সের মাঝখানে যে পার্থক্যটা। অথবা এইভাবে চিন্তা করতে পারো, it's not about the difference only, because let's say আমি এই টেবিলটাকে পুশ করতেছি 2 নিউটন ফোর্সে, কোন দিকে? টুয়ার্ডস ফিদা। ফিদা ওর দিকে টেবিলটাকে পুল করতেছে উইথ 10 নিউটন ফোর্স। সো টোটাল কত নিউটন ফোর্স হলো? 2 plus 10, 12 Newton. So if I say what is the resultant force, we say 12. We don't subtract, we add. Why? Because the direction is same. Why did we subtract here? Because the direction was upward. Clear? Okay. Number 4 এ যাবো। Ready আপনারা? Okay. The diagram below shows a block of wood on a sloping surface. Copy the diagram and label all the forces that acts on the block of the wood. So আমরা জানি যে ব্লক অফ দ্য উড এর থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স কাজ করবে, নাম কি? ওয়েট। আমি ড্র করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। স্টপ শেয়ারিং মোড দিলাম, আপনাদের জন্য বেটার হবে। সো খেয়াল করেন, এখানে একটা ব্লক অফ ইনক্লাইন সারফেস ছিল, এই ইনক্লাইন সারফেসের উপর একটা ব্লক অফ উড ছিল, রাইট? So let's say this is the block of wood. If it is the block of wood, then from the center of the block of wood towards the vertical down, there is W or weights, right? And from the surface towards the upward direction, which is perpendicular to the surface, we say this is normal reaction force. Clear? And if it's stationary, খেয়াল করেন, if it is stationary, এখানে কিন্তু অন্য আর কোনো ফোর্স কাজ করছে,
But if it is moving, let's say it's moving in that direction, then in opposite direction there is a force called friction. So if they say this is sliding down, right, then why it is sliding down? Because of the weight force. The weight force downward কাজ করতেছে। এই weight force এর জন্য এটাকে আমরা অ্যাডভান্স লেভেলের ভাষায় বলি একটা কম্পোনেন্ট। এই ডিরেকশনে weight force এর একটা পার্ট কাজ করবে। এই পার্টটার জন্য সে কি করবে? নিচের দিকে পড়তে থাকবে। আদারওয়াইজ এখানে তো অন্য কোনো ফোর্স নেই যেটাকে সে এই অ্যাঙ্গেল বরাবর এটাকে সে পুল করবে। There is no other force, right? It's only the weight force. So weight force এর জন্য যদি এটা নিচের দিকে পড়তে থাকে, if the question has mentioned that it is sliding down, which means it's moving down, right? Thereby there will be an opposing force. What is it? Friction. তাহলে তিনটা ফোর্স আমরা লেভেল করব। যদি বলে এটা এখানে স্টেশনারি, দুটো ফোর্স লেভেল করব। কি কি? Weight and normal reaction force. Normal reaction force অর্থাৎ একটু আগে ডিসকাস করছি, আপনি লেটে আসেন। ধরেন আপনি গ্রাউন্ডের উপর এই মুহূর্তে বসে আছেন কোন একটা চেয়ার, লেটস আপনি দাঁড়িয়ে আছেন, ওকে? আপনার একটা ওয়েট গ্রাউন্ডের উপর আপনি অ্যাপ্লাই করতেছেন, which is your weight, right? এই ডাউনওয়ার্ড ডিরেকশনে আপনি লেটস আপনার মাস হলো 60 কেজি, সো আপনার ওয়েট হলো 700 নিউটন। সো খেয়াল করেন আপনি 700 নিউটন ফোর্স এক্সার্ট করতেছেন ফ্লোরের উপর। তাহলে ফ্লোর যদি আপনাকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে, ফ্লোরটা থেকে আপনি নিচের দিকে সিঙ্ক করতে থাকবেন, রাইট অর নো? বাট আর ইউ সিঙ্কিং? No, why not? Newton's third law of effect, which is the fluid is also exerting an equal force to you. How much? Equal force. Which direction? In opposite direction. So fluid is also exerting a force on you, which is also 700 Newton, and that's in opposite direction, right? If fluid exerts more, you will be going up. If you apply more force, you will be going down. But we see we are stand still over the floor, which means two forces are exactly equal and opposite, so they cancel out. No resultant force. We do. Yeah. So that's what the normal reaction force. So that's what reaction force is. That due to an action, there is a reaction. Why this normal reaction force? Because you see that with surface, your reaction force is 90 degree. Check them name. এখানেও সারফেসের সাথে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। That's why it's known as normal and then reaction force. Clear? Okay. আমরা আমাদের কোশ্চেনটাতে আবার রিটার্ন করছি। Let me turn on the screen sharing mode again and let me turn off the camera. So দেখেন এখানে কি বলতেছে? The diagram below shows a block of wood on sloping surface. Sloping surface বলছে, so আমরা এখানে বলতে পারি if it is sloping surface মানে এখানে এটা স্লপ করবে, right? So if it is sloping down, then we level the friction force in opposite direction. Clear? Number 5 এ চলে যাব তাহলে। চল। A car is traveling along a level road at constant velocity. That is, its speed and the direction are not changing. খেয়াল করবেন এখানে তারা দুটো ফ্যাক্টর বলেছে। তারা বলেছে its speed and direction are not changing. যদি তারা বলতো যে direction is changing, ধরেন একটা কার টার্ন করতেছে, টার্ন করার সময় তার স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, কনস্ট্যান্ট স্পিড, is that accelerating? But it is. কিভাবে? Because acceleration depending on the change in velocity, not the change in speed. Speed is constant. এই অ্যাসপেক্ট আপনি বলছেন no. বাট খেয়াল করেন 110 এসে কি করতেছে? টার্ন করতেছে। এন্ড ধরেন আপনি অ্যাক্সিলারেটর ধরে আছেন, অ্যাক্সিলারেটরের স্পিড দেখাচ্ছে 110, বাট অ্যাক্সিলারেটরটাতে বা আপনার হ্যান্ডেলটাতে বা আপনার যে হুইলটা আছে, এই হুইলটাকে যদি আপনি রোটেট না করান, এটা কি টার্ন করবে? আপনি রোটেট করালেন, রোটেট করাতে কি ফোর্স অ্যাপ্লাই হবে না? এই যে রোটেট করানোর জন্য এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করলেন, ফোর্স অ্যাপ্লাই করার অর্থই কি? এখানে অ্যাক্সেলারেশন আছে, অ্যাডিশনাল। এখানে অ্যাক্সেলারেশনটা কোথায় হচ্ছে? অ্যাক্সেলারেশনটা হচ্ছে টু চেঞ্জ ইউর ডিরেকশন। বিকজ ডিরেকশন চেঞ্জ মানে কি? আপনার ভেলোসিটি চেঞ্জ। ধরেন আপনি সামনের দিকে যাচ্ছিলেন 10 কিলোমিটার পার আওয়ারে, আপনাকে বিশাল বড় একটা ট্রাক এসে ধাক্কা দিল। আল্লাহ মাফ করুন। এনিওয়ে I just give weird examples to make it fun. Anyway, একটা বিশাল বড় একটা লেটস সে পান্ডা এসে আপনাকে ধাক্কা দিল। এই পান্ডার ধাক্কার জন্য আপনি যাচ্ছেন সামনের দিকে 10 কিলোমিটার পার আওয়ার, পিছন দিকে আপনি 10 কিলোমিটার পার আওয়ারে মুভ করলেন, তাহলে আপনার কি কোনো অ্যাক্সেলারেশন হয়েছে? হয়েছে তো। That is acceleration because you are moving in forward direction, now you move in backward direction. So আমরা যদি শুধু or let's say deceleration,
আমরা যদি শুরু ভ্যালুটা কনসিডার করতাম 10, there is no change in velocity, I mean change in speed, but there is change in direction. আপনি যাচ্ছেন সোজা, আপনাকে হঠাৎ একজন ধাক্কা দিল, আপনি ডান দিকে বেঁকে গেলেন, আপনার স্পিড কমে নাই, তার মানে কি আপনার অ্যাক্সিলারেশন হয় নাই? হয়েছে তো। কেন অ্যাক্সিলারেশন হচ্ছে? বিকজ আপনার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। and velocity is not only the magnitude, it also has direction. So if magnitude changes, acceleration. If direction changes, acceleration. Both of them changes, acceleration. Clear? একটা চেঞ্জ হলেই তো বুঝতে পারছি ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা নাম্বার 5 টাতে আরেকবার পন্ডার করি। A car is traveling along a level road at a constant velocity, which means its speed and directions are not changing. So এটা আমরা clarification নিলাম. What does that mean? Draw a level diagram to show the forces that acts on the car. So একটা car move করতেছে constant velocity, তার মানে কি the driving force in forward direction and backward direction air resistance are equal and opposite. On the other hand, it has also a downward force called weight force. So it will experience an upward force too, because she constant speed horizontally move করতেছে, that doesn't mean she উপরের দিকে যাচ্ছে, unless there is an accident. সে উপরের দিকে যাচ্ছে এটা তো মিন করে না, তার মানে কি সে সারফেসের উপর দিয়েই যাচ্ছে, তাহলে upward force and downward force they are also equal, right? So upward force কি normal reaction force, downward force কি weight force. So চারটা ফোর্স আমরা এখানে লেভেল করব, কার্ডটা ড্র করব, চারটা ফোর্স ড্র করব। কি কি? একটা হচ্ছে ফরওয়ার্ড ড্রাইভিং ফোর্স and backward resistive force, which is air resistance, or let's say air resistance simply. Third, weight force downward. Fourth, upward normal reaction force. এবং আমরা ওয়েট এবং নরমাল রিঅ্যাকশন ফোর্সের অ্যারোটাকে ইকুয়াল দিব, ফরওয়ার্ড ড্রাইভিং ফোর্স এবং ব্যাকওয়ার্ড এয়ার রেজিস্ট্যান্স এই দুটোকে আমরা ইকুয়াল দিব। ক্লিয়ার? ঠিক আছে। ফ্রিকশন দিতে পারেন, তাহলে লিখবেন ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, সবাই বুঝছেন? ড্র করতে হবে ফিদা? একটু দেখাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। একটু না, পুরোটাই দেখাচ্ছি। দেখেন তো আমার ডাস্টারটা কতটুকু ফরওয়ার্ড ফোর্স নিয়ে হারাই গেল। কোথায় যে অ্যাক্সিলারেশন দিয়েছি। আচ্ছা, সো আমরা শুরুতে আগে একটা কার্ভ ড্র করার চেষ্টা করি। দ্যাটস ইট, দ্য কার্ভ। এই কার্ভটা এই পার্টিকুলার ডিরেকশনে মুভ করতেছে, সো এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড ড্রাইভিং ফোর্স। ওকে, দ্যাটস ফরওয়ার্ড ড্রাইভিং ফোর্স। তো কারের উইন্ডো ছাড়া আমার মনে না, তাই না? কার ড্রয়িং আমার অত ভালো ধরেন, দ্যাটস দি কার। সো এটা ফরওয়ার্ড ডিরেকশন এতটুকু পার্টিকুলার এতে মুভ করতেছে, রাইট? দ্যাটস দি ফরওয়ার্ড ফোর্স। তাহলে ব্যাকওয়ার্ড একটা ফোর্স থাকবে ইকুয়াল এন্ড অপোজিট, এটা আমরা বলতেছি এটা ফ্রিকশন প্লাস এয়ার রেজিস্ট্যান্স। ফ্রিকশন প্লাস এয়ার রেজিস্ট্যান্স। তারপর আমরা জানি এটা সেন্টার থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন কি কাজ করবে? একটা ওয়েট ফোর্স কাজ করবে, ওয়েট এন্ড যে বরাবর সে সারফেসের উপর টাচড অবস্থা আছে এখানে প্লাস এখানে সে কি এক্সপেরিয়েন্স করবে? নরমাল রিঅ্যাকশন ফোর্স। দিস আর একটু এখানে লেভেল করে, দিস আর নরমাল রিঅ্যাকশন ফোর্স। নরমাল রিঅ্যাকশন, এটা একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স। ক্লিয়ার? কার ড্রয়িং এত সময় নিও না, তাড়াতাড়ি করো। ড্রয়িং এ কিন্তু আমাদের খুব বেশি ইয়া নেই যে কার ড্রয়িংটা কত সুন্দর হলো, এখানে অনেক বেশি মার্কস ভ্যারি করতেছে না। কোন রকম বোঝা গেলে হয় যে এরকম রেক্ট্যাঙ্গুলার কার হইলেও চলবে। নর্মদা যেরকম ড্র করছে রেক্ট্যাঙ্গুলার কার, হ্যাঁ তোমারটা দেখি বাবা। হ্যাঁ, তোমার এরকম এই কাঠের বাক্স ড্র করলেও চলবে। ছোটবেলায় যেরকম খেলনা কিনতে পাওয়া যেত, ছোটবেলায় এরকম খেলনা দেখবা গ্রামে অনেকে দেখবা কিছু হইলে ওরা সামহাও দুটো হুইল বানায় ফেলে, চারটা হুইল বানায় ফেলে, অ্যাড করে একটা গাড়ির মতো বানাই ফেলে সাম।
ইভেন ধরো when I was 3-4 years আমাদের এখানে তোমার পিটালি গাছ ছিল, যেটা তোমার এরকম ফল হয় গোল গোল। ওই পিটালি গাছের 4টা ফল নিয়ে তোমার হচ্ছে ডাব গাছের যে পাতার মাঝখানে যে হার্ড পার্টটা থাকে, এটা দিয়ে অ্যাডজাস্ট করে আমরা এটাকে রোলার বানায়া গাড়ি বানাই ফেলতাম খেলার জন্য, জাস্ট টু প্লে। তো আমরা গাড়ি বানাই ফেলতাম। তারপর তোমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার হচ্ছে যে ক্যাপ গুলো যেগুলো থাকে, বোতলের ক্যাপ সেম সাইজের ক্যাপ দিয়ে আমরা হুইল বানাই ফেলতাম। হুইল বানায় আর গাড়ি বানাই ফেলতাম। একটা কাঠের টুকরার নিচে 4টা হুইল যোগ করে দিয়ে আমরা ইউজ করতাম। এটা রোটেট করতো, ঘুরতো ক্যাপটা মাঝখান দিয়ে। এনিওয়ে, সো বুঝতে পারছি রাইট? আচ্ছা, নাম্বার 6, describe 2 things that it would be impossible to do without friction. Walking, talking, running, braking, stopping, accelerating, decelerating. Water ক্ষেত্রে বলেন, upthrust is not the friction. Upthrust is the opposing, is the weight, is actually the weight of the displaced amount of water. অর্থাৎ আপনার যে ওয়েটটা আছে, আপনি যখন পানির মধ্যে সিঙ্ক করার চেষ্টা করবেন, আপনি কিছু পানিকে কি করবেন, যতটুকু সিঙ্ক করছেন ততটুকু পানি কিন্তু আপনি সরাই ফেলছেন জায়গা থেকে। আপনি যদি এখানে না থাকতেন, এই পানিটা কিন্তু আবার আগের জায়গায় রিটার্ন করতো, তাই না? এই পানিটা যতটুকু আপনি ডিসপ্লেস করছেন বা সরাই ফেলেছেন, তার যে ওয়েট, এটা হলো আপট্রাস্ট। ওটা আমরা পরে শিখব। আপনি যদি ওয়াটারের মধ্যে ফল করতে থাকেন, সিঙ্ক করতে থাকেন, তখন একটা রেজিস্টিভ ফোর্স থাকবে, এটাকে আমরা বলছি ড্র্যাগ ফোর্স। দ্যাটস দি ফ্রিকশন given by the water molecules. But in general, within the molecules, there is a little friction works. তো এটাকে আমরা এখন ডিসকাশনে আনতেছি, বাট আমরা পরে ডিসকাস করব। ডিসকাস ড্র্যাগ বলে এটাকে। অর্থাৎ এক একটা ফ্লুইড এক এক স্টাইলে ফ্লো করে। যেমন ধরেন, আমি যদি বলি যে এই ইনক্লাইন রুলারটার উপরে, বা এটাকে আমি আরো চওড়া চিন্তা করলাম, অনেক এক্সটেন্ডেড, থিক এন্ড ওয়াইড, আমি এখানে 10 ড্রপস অফ হানি ফেললাম, 10 ড্রপস অফ লিকুইড ফেললাম, 10 ড্রপস অফ লিকুইড মানে হচ্ছে ওয়াটার, 10 ড্রপস অফ অয়েল ফেললাম আর মোবিল দিলাম। কোনটা আগে নিচে পড়বে? 10 ড্রপস অফ ওয়াটার দিলাম, 10 ড্রপস অফ হানি দিলাম, 10 ড্রপস অফ ইঞ্জিন অয়েল দিলাম, মোবিল। কোনটা গ্রাউন্ডে আগে পড়বে? ওয়াটার। কেন? বিকজ উইদিন দি লিকুইড মলিকিউলস there is less resistance, যেটাকে আমরা বলি viscous drag, যেটা ওর কোশ্চেন থেকে আসে। হ্যাঁ, and viscous drag for the honey is here the most. So মধুর যে ড্রপ গুলো আছে, এগুলো নিচে পড়তে তার সবচেয়ে বেশি সময় লাগে, বিকজ তারা একজন আরেকজনকে ছেড়ে দিতে চায়, তাদের মধ্যে বন্ডিং খুব স্ট্রং, প্যারি দোস্ত। নাম্বার 7 এ চলে যাচ্ছে। হ্যাঁ, copy the diagram below and label the direction in which friction is acting on the object. A book on a sloping surface, নিচের দিকে পড়তেছে, সো উল্টা দিকে again আগেরটার মতো ফ্রিকশন কাজ করবে, ওয়েট কাজ করবে ডাউনওয়ার্ড, এবং নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে from the surface towards the 90 degree angle from the surface. Okay, opposite direction এ ফ্রিকশন লেভেল করেছেন, ওয়েট লেভেল করছেন, বাট ওয়েট খেয়াল করেন, কপি এন্ড ডায়াগ্রাম বিলো এন্ড লেভেল দি ডিরেকশন ইন হুইচ রাইট, ঠিক আছে, ইয়েস কারেক্ট, আপনি কারেক্ট, ইন হুইচ ফ্রিকশন ইজ অ্যাক্টিং অন দ্য রাইট। সো শুধু ফ্রিকশনটা কাজ করবো আমরা, অন্য কোনো ডিরেকশন দেওয়ার দরকার নেই, বিকজ তারা শুধু ফ্রিকশনটা চেয়েছে। যদি বলতো যে ড্র ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, দ্য ফোর্সেস দ্যাট অ্যাক্টস অন দি অবজেক্ট, তখন আমরা সবগুলো দিতাম, বাট এখানে যেহেতু ফ্রিকশন বলেছে, শুধু আমরা ফ্রিকশনটা দিব, রাইট। আর তাহলে বির ক্ষেত্রে ফ্রিকশন কোন দিকে হবে? এদিকে। কোন দিকে? ডাউনওয়ার্ডস। হ্যাঁ, ডাউনওয়ার্ডস আমরা বলবো, এটা ডাউনওয়ার্ডস ডিরেকশনে কাজ করবে। এই আপনি ড্রয়িং এ কম মনোযোগ দেন, এটা রেকর্ডিং এ পাবেন। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, বুঝে যান। একটা সাবস্ক্রাইব করলে দেখেন আপনার কত লাভ হতো। আপনার কষ্ট করে এগুলো ড্র করতে হতো, বাসায় গিয়ে ড্র করতে পারতেন, সময় ছিল তো। নাম্বার 8 খেয়াল করেন, the drawing below shows a car pulling a caravan. They are traveling at constant velocity. Baba, বি বুঝেন নাই? দেখেন, বিতে
ওই খেয়াল করেন বি তে অবজেক্টটা কোন দিকে মুভ করতেছে অবজেক্ট দেখেন খেয়াল করেন ব্লক অফ উড বিং পুলড আপ আসলো উপরের দিকে তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করে ফ্রিকশন সব সময় আপনার মোশনের উল্টা দিকে কাজ করে মানে আপনি যেদিকে যাচ্ছেন তার বিপরীত দিকে তাহলে আপওয়ার্ড ডিরেকশন যদি আপনাকে পুল করা হয় ফ্রিকশন কোন দিকে হবে ক্লিয়ার ফিদা ক্লিয়ার নাম্বার 8 the drawing below shows a car pulling a caravan right they are traveling at constant velocity copy the diagram label the forces that are acting on the caravan with arrows shown showing the direction that they acts in খেয়াল করেন ক্যারাভ্যানের ক্ষেত্রে শুধু ড্র করব not for the car কারের ক্ষেত্রে আমরা করব অপশন বি তে গিয়ে তাহলে ক্যারাভ্যানটা কেন সামনের দিকে মুভ করতেছে পুল অফ দ্য কার ভেরি গুড সো বিকজ অফ দি পুল অফ দ্য কার সো ফরওয়ার্ড ডিরেকশনে যে ফোর্সটা কাজ করবে দ্যাট ইজ পুল অফ দ্য কার ক্যারাভ্যানের কি কোনো ওয়েট আছে ইয়েস ওয়েট ডাউনওয়ার্ড ক্যারাভ্যান কি কোনো রেজিস্টিভ ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে ইয়েস এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন এয়ার রেজিস্ট্যান্স কোথায় কাজ করতেছে যেদিকে সে মুভ করতেছে আর উল্টা দিকে ফ্রন্ট সাইডে ফ্রিকশন কোথায় কাজ করতেছে হুইল থেকে গ্রাউন্ডে ব্যাকওয়ার্ড ডিরেকশন রাইট অর রং এন্ড আর কি কোনো ফোর্স কাজ করতেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোথা থেকে কাজ করতেছে যেখানে সে সারফেসের সাথে অ্যাটাচড অর্থাৎ হুইল থেকে আপওয়ার্ড ডিরেকশনে তার নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে ক্লিয়ার আর কোনো ফোর্স না আর কোনো ফোর্স কাজ করতেছে না কারের জন্য কি কি মানে এটা লিস্ট শুনে নেন তাইলেই হবে কারটা নট সেম কারটা কেন সামনের দিকে মুভ করবে ফরওয়ার্ড ড্রাইভিং ফোর্স কারটা কেন মুভ করে ইঞ্জিনটাকে একটা ফরওয়ার্ড ফোর্স দেয় এটার জন্য সে সামনের দিকে মুভ করে সো ফরওয়ার্ড ড্রাইভিং ফোর্স দ্যাটস ফরওয়ার্ড ডিরেকশন কারটা কি ডাউনওয়ার্ড ডিরেকশনে কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে ইয়েস কি ওয়েট আপওয়ার্ড ডিরেকশনে NRF for normal reaction force backward direction friction air resistance and pull of the van or caravan কেন বিকজ সে ক্যারাভ্যানটাকে সামনের দিকে পুল করার চেষ্টা করতেছে ক্যারাভ্যানের তো একটা ওয়েট আছে এই ওয়েটের জন্য সে তাকে কি করবে পেছন থেকে পুল করবে সো দ্যাট ইজ আ ব্যাকওয়ার্ড পুল বিকজ অফ দি ক্যারাভ্যান ক্লিয়ার ইজ ইট এগুলো মানে মনে রাখতে দরকার নাই যে শিখলেন শেষ এগুলো রেকর্ডও খুব বেশি দেখার দরকার না একবার বাসায় গিয়ে রিভিশন নিলে হবে এন্ড পরের পার্টটা জাস্ট প্লটিং এ গ্রাফ নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি রাইট লাস্ট দিনও ডিসকাস করেছি ফার্স্ট কাজটা হবে আমাদের এক্সটেনশনটাকে বের করে ফেলা কেন তারা আমাদেরকে বলে দিয়েছে যে কপি এন্ড কমপ্লিট দি টেবল বাই ক্যালকুলেটিং দি এক্সটেনশন প্রডিউসড বাই ইচ লোড খেয়াল করেন it's easy but sometimes some student gets a little confused so এটা যেন না হয় এজন্য আমি ক্লারিফিকেশন দিচ্ছি what is the unstretched length of the spring 5 what kilometer 5 centimeter 5 centimeter is the initial length of the spring okay এবার আপনি 0 নিউটন দিবেন দেখতেছেন 5 সেন্টিমিটারই আছে 0 নিউটন মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করেন নাই তাহলে এখানে এক্সটেনশন হইছে হয় না এক্সটেনশন কত তাহলে 0 extension is 0 কেন বিকজ আপনি ফোর্স অ্যাপ্লাই করেন না এক্সটেনশন হয় নাই যে লেন্থ ছিল এটাই আছে এবার আপনি 2 নিউটন ফোর্স দিছেন দেখলেন ফাইনাল লেন্থ অফ দ্য স্প্রিং ইজ 5.8 সেন্টিমিটার কতটুকু এক্সটেন্ড হয়েছে তাহলে 0.8 কোথা থেকে পাইছেন ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়ালি কতটুকু ছিল দ্যাটস ইট সো 0.8 সেন্টিমিটার ইজ দি এক্সটেনশন এইভাবে 12 নিউটন যখন আপনি অ্যাপ্লাই করেছেন তখন ফাইনাল লেন্থ ছিল 12.9 সো হোয়াট ইজ দি এক্সটেনশন 7.9 clear so এটা আপনি এক্সটেনশন পেলেন that's part A second বলতেছে use your table to plot a graph of force y axis এ ফোর্স লেভেল করতে হবে ফোর্স কোনটা লোড ফোর্স যেটা আপনি অ্যাপ্লাই করেছেন 0 থেকে শুরু করে 12 পর্যন্ত against extension which is in the x axis যেটা আপনি ক্যালকুলেট করলেন একটু আগে রাইট সো ফোর্স against extension আপনি প্লট করবেন কোনটা কোন দিকে বলে দিয়েছে এবার ফোর্স কে আপনি লেভেল করতেছেন y অ্যাক্সিস ফোর্সের সাথে কি দিতে হবে ব্র্যাকেটে ইটস ইউনিট কি নিউটন x অ্যাক্সিসে কি লেভেল করলেন এক্সটেনশন অ্যারো দিবেন একটা x অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস ড্র করবেন অ্যারো দিবেন তারপর লিখবেন এটা সেন্টিমিটার ক্লিয়ার পার্ট 2 ডান মানে আপনি 2 মার্ক পেয়ে গেলেন এবার স্কেলিং করবেন কিভাবে আপনার at least half of the গ্রাফ পেপার যেন আপনার ইউজ করতে হয়
ইন বোথ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, এটা এই অনুযায়ী আপনি স্কেলিং করবেন। এমন ভাবে ডেটাটা নিলেন দেখা যাচ্ছে এটা গ্রাফ পেপারে 10 ভাগের 1 ভাগের মধ্যে পুরো প্লট হয়ে গেছে। দ্যাটস রং। চেষ্টা করবেন যতটুকু ইউজ করা যায় পুরোটা ইউজ করা যায়, পুরোটা ইউজ করুন। ক্লিয়ার? এক্সাম্পল দিয়ে বুঝাবো? বুঝাবো? বুঝতে পেরেছেন? রাইট, ঠিক আছে। I feel a little in confidence about you guys that it actually 100% আমাদের ক্লিয়ার কিনা। সো ওই ক্লিয়ারেন্স থেকে আমি just একটু ড্র করে সিম্পলি দেখাচ্ছি। সো ধরো আমাদের এখানে জাস্ট একটা র‍্যান্ডম ভ্যালু পিক করলাম আমি। সো আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। খেয়াল করো, দিস ইজ আওয়ার গ্রাফ পেপার। হ্যাঁ, সো গ্রাফ পেপার আমরা চেষ্টা করব আমাদের এই টাইপের এই পর্যন্ত ভ্যালুগুলোকে দেওয়া। সো এখানে কি প্লট করেছি আমরা? ফোর্স এবং ইউনিট দিয়ে দিলাম নিউটন। এদিকে কি আমরা প্লট করেছি? এক্সটেনশন which is in সেন্টিমিটার। সো আমরা এখানে ইউনিট দিয়ে ফেললাম। খেয়াল করো এবার ফোর্স কতটুকু পর্যন্ত আছে? 12। সো এইখানে আমি চেষ্টা করব এতটুকুর মধ্যে 12 কে নিয়ে আসি। ওকে, সো লেটস সে দিস ইজ 2 4 8 6 সরি 2 4 6 8 10 12। ফেয়ার এনাফ? আরেকটু এক্সটেন্ড করতে এমন ভাবে ভালো করে নিতে হবে যেন এটা আরেকটু গ্রেটার। Let's say 2 is here. 2, 4, 6, 8, 10, and 12. Much better, right? So আমরা 12 পর্যন্ত পেয়ে গেলাম। That's 12. এভাবে আমরা লেভেলিং করে ফেললাম। 8, 6, 4, and 2. এক্সটেনশনের ক্ষেত্রে আমাদের কতটুকু আছে? 7.9, which is 8. 8 পর্যন্ত ম্যাক্সিমাম আছে। Let's say this is 1, this is 2, this is 3, this is 4, 5, 6, 7, 8. You see, আমরা ম্যাক্সিমামটা পর্যন্ত কি করে ফেলেছি? নিয়ে নিতে পেরেছি। লাইক হাতে ড্র করলে it's become little difficult. When you have the graph paper, you know how much centimeter, how much inch it is. So আমরা let's say আমরা এখানে ইঞ্চ দিয়ে মেজার করছি। কতটুকু আছে এটা এখান থেকে? 26 থেকে শুরু করে 39 পর্যন্ত আছে। সো আমরা যদি এভাবে নেই যে 1 ইঞ্চ করে নিতে থাকি 26 থেকে 34 এর মধ্যে এখানেই হয়ে যেত ফুলটা। আমি এটা নিয়ে নেই। আমি 1 and half করে নিয়েছি। 27 half, 29, 30 and half, 32, 33 and half, 35. You see, that's easy. Scaling becomes easy, right? এবার আমরা কি করব? এই যে করে ফেললাম এই পর্যন্ত আমরা 3 মার্ক পেয়ে যাব। এতটুকু করলে 3 মার্কস ডান। এবার আমরা প্লট করতেছি। 0 নিউটনের ক্ষেত্রে 0 এক্সটেনশন। 2 নিউটনের ক্ষেত্রে কতটুকু এক্সটেনশন ছিল বলো তো? কত? 0.8. So let's say 0.8 is here. So 2 Newton is here, 0.8 is here. আমরা এখানে নিলাম। তারপর 4 নিউটনের জন্য 1.5 is here. 1.5 নিলাম। তারপর 6 2.4 let's say is here. 2.4. তারপর 8 3.3 let's say is here. 3.3 নিলাম। তারপর 10 4.7 4.7 let's say নিলাম and 12 এর জন্য ছিল 7.9 is close to 8, right? সো খেয়াল করেন গ্রাফটা দেখতে কিন্তু কিরকম হচ্ছে আমাদের। আমরা যদি এখানে কার্ভ অফ বেস ফিট ড্র করতে চাই it seems like this, right or wrong? That's it. কোণটা যদি একটু ডানে বামে হয়ে যায় সমস্যা। আপনার গ্রাফটাকে স্মুথ করার জন্য যেখানে একটা মিস হয়ে গেছে সমস্যা। ফিজিক্সের ক্ষেত্রে it's not a problem, it's not a big deal. Clear? And it could be a straight line like in your graph paper. আমি হাতে ড্র করেছি, হাত অনুযায়ী যেটা হয়েছে আমি অনুযায়ী এটা করেছি। ক্লিয়ার? ইভেন আপনাদের ক্ষেত্রেও যদি আপনাদের স্কেলিংটা রং হয়ে যায় বাট আপনারা যেটা পেয়েছেন ওই অনুযায়ী যদি কার্ভ অফ বেস ফিটটা ড্র করেন, কার্ভ অফ বেস ফিট ড্র করার জন্য কিন্তু মার্কস আপনারা ঠিকই পাবেন, শুধু স্কেলিংটাতে মার্ক লুজ করবেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার আমরা রিটার্ন করতেছি। ওকে ফাইন, এবার আমরা একটু পরের পার্টটা চেষ্টা করি। কি বলতেছে? মার্ক ইন ইউর গ্রাফ দি পার্ট দ্যাট শোজ হুকস ল। হুকস ল কোনটুকু শো করতেছে? যতটুকু পার্ট স্ট্রেট লাইন শো করতেছে। দেখেন মোটামুটি গ্রাফের এই পর্যন্ত একটা লেভেলে স্ট্রেট লাইন শো করতেছে আমার এখানে আমার ডায়াগ্রাম অনুযায়ী। আমি বলবো এটা হচ্ছে আমার হুকস ল। দ্যাটস ইট।
যদি দেখতাম প্লটিং এ এই পর্যন্ত স্ট্রেট লাইন আসছে, গ্রাফ পেপারে প্লট করার পর আমরা অতটুকুই লেভেল করব। যতটুকু স্ট্রেট লাইন পাবো একটা রুলার ইউজ করব, গ্রাফ পেপারের উপর বসায় দেখবো যে আমার কার্ভ অফ বেসিকটা কোন পর্যন্ত স্ট্রেট লাইন শো করতেছে, ওইটাই আমার হুকস ল। ক্লিয়ার? ওকে, কেন ওই পর্যন্ত হুকস ল? ইয়েস, কেন স্ট্রেট লাইনটাই হুকস ল? বিকজ দে আর প্রপোর্শন, ফোর্স এন্ড এক্সটেনশন ইজ প্রপোর্শন। আমরা বলেছিলাম F is proportional to delta x, and এখান থেকে আমরা ইকুয়েশন এক্সট্রাক্ট করেছিলাম F equals to K delta x। কে কি ছিল এখানে? স্প্রিং কনস্ট্যান্ট। এই ইচ্ছা ভাই খেয়াল করেন, মার্ক অন ইউর গ্রাফ দি পার্ট দ্যাট শোস হুকস ল। ইয়েস, এভাবে একটা কোন রকম একটা কিছু একটা করবেন বা একটা অ্যারো দিয়ে দেখাবেন যে এই পর্যন্ত হুকস ল শো করতেছে। আপ টু ইউ। Sketch the shape of the graph you would expect if you carried out the same experiment using an elastic band instead of a spring. So elastic band এর ক্ষেত্রে বলেছিলাম শুরুতে এটা এরকম উঠবে, এরকম বেন্ড হয়ে যাবে, আবার উপরের দিকে চলে যাবে, right? So that's the elastic band which is given in your book, which is in page number 25 এর শেষে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এইটাই হচ্ছে আমাদের ইলাস্টিক ব্যান্ডের জন্য আমাদের এক্সপেকটেশন হওয়া উচিত যে আমরা এরকম কিছু একটা পাবো। ক্লিয়ার? রাসিন, বই কোথায় আপনার আব্বা যান? বই আনতে ভুলে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পার্টটাকে শেষ করছি। ফোর্সেস এন্ড মুভমেন্ট আমাদের নেক্সট পার্ট। এটা আমরা আমাদের মিটিংটাকে এন্ড করে পরের পার্টটা রেকর্ডিং এর সুবিধার জন্য করব। লেট মি পজ দ্য রেকর্ডিং।